আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নির্মল স্বীকারোক্তি সৌরভের। নিষ্কলঙ্ক গাঢ় চাহনি অন্ডিলাতে নিবদ্ধ। অন্ডিলা হতবাক তাকিয়ে রইল। মেলান জীর্ণ অনুভূতিগুলো হুহুক করে উঠল মুহূর্তেই। এমনও কি হয়? হয় হয়তো। হৃদয়ের মাঝে মৃতপীড়ায় সে প্রণয় আকুল আবেদন জানালো তাকে বাঁচাতে হবে, কিন্তু সে বেহায়া মনের নিকট পরাজিত হলো না অন্ডিলা। নিজেকে করল শক্ত, কঠিন হলো স্বর। ও। তার ছোট ওহ যেন আহত করল সৌরভ। ব্যথিত হলো নয়ন, কণ্ঠে তীব্র অনুনয়ন। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সেই ফেলে আসার সময়ের উত্তরটা কি এখন পেতে পারি? অন্ডিলা হাসল। হাসিতে কিঞ্চিত তাচ্ছিল মেশানো। তাচ্ছিল সে সৌরভকে করছে না, করছে নিজ ভাগ্যকে। যে ভাগ্য তার প্রথম প্রণয় ফুলকে শুকিয়ে ফেলেছে অবিশ্বাসের প্রহারে। মলিন স্বরে বলল, আমি অনেক বড় একখানা উত্তর লিখেছিলাম সৌরভ। সেই উত্তরে আমি হয়তো 100-তে 10 পেতাম, কিন্তু আমার পরীক্ষার খাতা তুমি কেড়ে নিলে। আমার উত্তরটা মনেই রয়ে গেল। এখন তো সময় পেরিয়ে গেছে। সৌরভ অস্থির হয়ে তার হাতটা ধরল। বিনম্র স্বরে বলল, ভুল করেছি। তোমাকে দোষ দেওয়া আমার পাপ ছিল। হীনমন্যতা আমাকে ঘিরে ধরেছিল। তুমি জানো না আমার উপর কি কাল বৈশাখী বেরিয়েছে। আমি ইনসিকিউর একজন মানব। তারপর সবার ওই দৃষ্টি আমাকে আরও হীনমন্যতায় ঠেলে দিত। আমি ভেবেছিলাম তুমিও সবার মতো আমাকে নিয়ে আমার আকোচরে মজা নিচ্ছ, কারণ তোমাকে ভালোবাসার কথা আমি কাউকে বলিনি। হুট করে যখন সবার মাঝে এটা নিয়ে কথা চড়ালো, আমি সহ্য করতে পারলাম না। আমি তো কাউকে বলিনি। জানি, যদিও দেরিতে জেনেছি। আমাদের কথাটা অব্রের মাধ্যমে ছড়িয়েছে। আমি জানি তুমি কাউকে বলোনি। আমি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি, তোমাকে ভালোবাসি, এইসব অব্র ছড়িয়েছে। আসলে আমি নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে হীনমন্যতায় ভুগতাম। সবাই জেনে যাওয়ায় ওই সময়ে এতটা বিক্ষিপ্ত ছিলাম যে আমি ভুল ঠিক কিছুই ভাবতেও পারিনি। জানো, মন মস্তিষ্ক চিৎকার করলেও আমি না শোনার ভান করেছি। বিদ্রোহ তাচ্ছিল্যের মাঝে তোমার সুরটা মিলিয়ে গিয়েছিল। আমি জানি আমি অন্যায় করেছি, তোমাকে অবিশ্বাস করার অন্যায়। তবুও নির্লজ্জের মতো তোমাকে ভালোবাসার ধৃষ্টতা দেখাচ্ছি। কাতস্বরে সৌরভ কথাগুলো বলল। তারপর ছেয়ে গেল পিনপতন নীরবতা। অনিলা খুব ধীর স্বরে বলল, ভালোবাসার তীব্রতা বিশ্বাসের কাছে ঠুকনো। তোমার ভালোবাসার যদি বিশ্বাস না থাকে, তবে আমি বলবো সেটা ওই ভাতের ফ্যানের মতো পানসে। সৌরভ চুপ করে থাকলো। অনেক সাহস সঞ্চয় করে বলল, আমি তোমার প্রতীক্ষা 5 বছর ধরেই করেছি। যোগাযোগ করলে না যে? নিজেকে তোমার যোগ্য করতে চেয়েছি। আজ আমার পিছুটান নেই। শুধু তোমাকে পেলে আমার জীবনের 16 আনা পূর্ণ। অনিলার মনে হলো হৃদয় কাঁপছে। কি অসহ্য সেই কম্পন। সে একটি ঘোরের মাঝে ডুবে যাচ্ছে। এখনই পালাতে হবে, এখনই। অনিলা তার বসে থাকতে পারল না। একরকম পালিয়ে বেরিয়ে এলো। সৌরভ সেখানেই বসে রইল, নির্জীব আঁখি। দেখলো অনিলা চলে যাওয়া। অনিলার পরনে উজ্জ্বল হলুদ বর্ণের শাড়ি, একেবারে মৌমাছি রঙের হলুদ শাড়ি। অভ্রের পছন্দ। সকালে পাঠিয়েছে, পড়তে ইচ্ছে ছিল না, কিন্তু অসাধ্য হবার সুযোগ নেই, কারণ আস্তার হলুদ। ঘরবর্তী মেহমান, বড় ফুপু চলে এসেছে। শাহানা বেগম একজন গোড়া মনোভাবের মহিলা। তার সামনে সেলিম সাহেব এবং সাবেরা কথা বলার সুযোগ পান না। ফলে অন্ডিলাকে এই হবু স্বামীর দেওয়া শাড়ি পরতে হলো। ঘরের চেহারা আজ ভিন্ন, একেবারে বিয়েবাড়ি মনে হচ্ছে। সালাম সাহেব একটা প্রফেশনাল ওয়েডিং প্ল্যানার বুক করেছেন। সে একেবারে হলুদের থিমে স্টেজ সাজিয়েছে। বউবারের হলুদ একত্রে হবে। যদিও শাহানার ব্যাপারটি ভালো লাগেনি, কিন্তু এটা আওয়াল সাহেবের প্রস্তাব বলে সে কথা বাড়ায়নি। সন্ধ্যা হতেই গমগমে হয়ে গেল পরিবেশ। পিউ সহস্তে সাজাচ্ছে বান্ধবীকে। বান্ধবীর গমনা মুখ দেখে হাতে চাপ দিল। অনিরা মুখ তুলে চাইল। পিউ হাতটা ধরে বলল, এরা মইরাছস কেন? আমার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছা করতেছে। আমার ভালো লাগতেছে না পিউ। কেন? সেদিনও জিজ্ঞেস করলাম, বললি না, এখন বল। অনিলা আশেপাশে তাকালো। তার ঘরে আত্মীয়ের মেলা। পিউ চট করে বলল, এই তোমরা বাইরে যাও, ঐন্দ্রিলার শাড়িতে সমস্যা হয়েছে বলেই সবাইকে বের করে দিল। সবাই বেরিয়ে যেতেই বলল, এবার বল কি হয়েছে? সৌরভের সাথে দেখা হয়েছে। সৌরভের নাম শুনতেই পিলে চমকালো পিউয়ে। অবাক স্বরে শুধালো, এত বছর পর এই মরা কই থেকে উঠলো ভাই? জানি না,
তবে বলছে আমাকে ভালোবাসে। আমি জানি না আমার নাম্বার কই থেকে পাইছে, শুধু মেসেজ করছে। আমি দেখা করতে গেছিলাম, সে বলে আমাকে ভালোবাসে এখনো। আমার ভালো লাগতেছে না, অভ্রকে দেখলেই গা গোলাচ্ছে, সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছা করতেছে। মাকে বললে সে শুনছে না, বাবাকে বলে লাভ নেই, ভাইটা একটা গাধা, আমি কই যাব? বলতে বলতে কেঁদে দিল অন্ডিলা। মেয়েটি সহজে কাঁদে না, তো আজ কেমন অসহায় ঠেকলো যেন তাকে। পিউ জড়িয়ে ধরল বান্ধবীকে। বুদ্ধির সাগরের কাছে আজ বুদ্ধি নেই, কোনো বুদ্ধি আসছে না। এমনি সময় মাথা চাকালেই বুদ্ধি বের হয়। আজ নিজেকে অপারক লাগলো। মিনিট দশেকের মধ্যে দরজা ধাক্কালো হ্যাপি। সাথে সাথে অস্ত্রগুলো গোপন করে নিল অন্ডিলা। পিউ তাকে আশ্বাস দিয়ে বলল, যা ভাববি দ্রুত ভাব, যা করবি আমি আছি। ছোট দেহ কিন্তু অনেক সাহস, অন্তত ওই অভ্রকে ল্যাং ফেলে তো দিতে পারবো, ভয় পাবি না। বান্ধবীটা এমনই অন্ডিলার, এজন্য এই মেয়েটিকে এত বেশি ভালো লাগে। অনিলা আবার জড়িয়ে ধরল পিউকে। বন্ধু যদি দুঃসময়ে ঢাল না হলো, তবে কিসের বন্ধুত্ব? বন্ধুত্ব হতে হবে নির্মল। বন্ধু ঠিক হোক বা ভুল, সগর্বে তার পাশে দাঁড়াতে হবে। পরিশেষে যদি খাদেও পারি, অন্তত একসাথেই না হয় পড়লাম। অভ্রের পরনে কটকটে হলুদ পাঞ্জাবি, দু চোখের বিষ, এই রঙ্গ যা জীবনে গায়ে তুলবে না ভেবেছিল, আধা পাগল মেয়েটার জন্য তুলতে হলো। দাড়ি ট্রিম করেছে, ভালো করে মুখ ধুয়েছে, এখন বানসের বাচ্চা মনে হচ্ছে। অবশ্য এগুলো বিল্লালের জন্যই। বিল্লাল সকালে নাপিতের কাছে নিয়ে গেছে তাকে একরকম বগল দাবা করে। যতই হোক, বিয়ে তো আর 100 বার করবে না। অবশ্য অভ্রের ভরসা কি, করতে পারে, কিন্তু বিল্লাল চাই প্রথমটা স্মরণীয় হোক। অভ্রকে দেখে সবার চোখে বেশ মুগ্ধটা এটে আছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যার উপলক্ষে এত কিছু, সেই মানুষটা একটি বারও ফিরে তাকালো না। কি নিষ্ঠুর! বিল্লাল হতাশ হলো। পাশাপাশি দুটি মানুষ শতচোখে শীতল যুদ্ধ। তার মনে হলো সেই 5 বছর আগের সময়ে ফিরে গেছে, যেখানে কেউ কারো মুখ দর্শন করতো না। এর চাইতে একে অপরের সাথে ঝগড়া করে পৃথিবীতে সুনামি ডেকে আনলেও বোধহয় মন্দ ছিল না। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। পিউ শুধু লুকিয়ে লুকিয়ে অন্তরে বিশাল জায়গা করা বোকারামটিকে খুঁজছে, কিন্তু তার দেখা মিলল না। অনেক খোঁজার পর অবশেষে তাকে দেখল। কোথায়? যে ফুসকলার কাছে ফুচকা খাচ্ছে। পিউ নীলাদ্রির দিকে তাকিয়ে পরনে একটা নীল পাঞ্জাবি, বড় বড় সেই চুল কেটে ফেলেছে, মুখের যাযাবরের মতো এলোমেলো দাড়িগুলো ট্রিম করে ছোট করা। বৃক্ষ মানবকে সাউথ ইন্ডিয়ান নায়কের মতো ঠেকলো। সে খুব মনোযোগে ফুচকা খাচ্ছে, আর ফুসকলার ভুল ধরছে, আর তার দিকে কঠিন চোখে লোল ফেলিয়ে তাকিয়ে আছে কিছু মেয়ে। যেন সুন্দর ছেলে দেখলেই ফিরে তাকাতে হবে। এত সাজের বাহার কেন? কিসের টাকা? পিউ গটগট করে হেঁটে গেল, রাগ ঢেলে শুধালো, নীলাদ্রি ভাই কি করছেন? আমার বাপের আয়োজনের তীব্র নিন্দা, সমালোচনা। অকপটে উত্তর দিল মানুষটি। পিউ সন্তুষ্ট হলো না, আবার শুধালো, সে বুঝলাম, কিন্তু এত সেজেছেন কেন? কেউ দেখলে তো চিন্তায় পড়ে যাবে বিয়ে কার। ওদিকে বড়বউ কার্টুন সাজে বসে আছে, আর আপনি কি না আল্লু অর্জুন সেজেছেন। হ্যাঁ, আলু? আমি আলু সাজবো কেন? আলু না, আল্লু অর্জুন। সে কে? ওফ, সেটা জরুরি নয়, আগে বলুন সেজেছেন কেন? নীলাদ্রি তার শেষ ফুচকা মুখে পড়ল, ফ্লেট ফুচকাওয়ালাকে দিয়ে বলল, তোমার ফুচকায় লবণ নেই, আলুতে সামান্য গন্ধ, মশলা ভালো না, আমি তোমাকে 10-এর 5.5 দিলাম। ফুচকাওয়ালা বিরক্তির দৃষ্টিতে তাকালো নীলাদ্রির দিকে। আজকে ছেলে না হলে দুটো কথা শুনিয়ে দিত। পিউ অস্থির হয়ে বলল, উফ, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, ওকে নম্বর পড়ে দিন। এবার নীলাদ্রি তাকালো পিউয়ের দিকে, মিষ্টি করে হেসে বলল, বোনের বিয়েতে ভাইদের একটু সাজতে হয়, নয়তো ভালো ইমপ্রেশন জমে না। ধরো আগামীকাল বরপক্ষ আমার বোনকে লাথি মেরে ফেরত দিয়ে গেল, আমি ঝগড়া করতে গেলে তো দাম দিবে না, তাই আমি সাজসজ্জায় আমার দাম বাড়াচ্ছি। সবখানে ডিগ্রি নিয়ে ঘোরা যায় না, সবখানে চিৎকার করে তো বলতে পারবো না আমি গোল্ড মেডেলিস্ট, ডাবল মাস্টার্স। পিউ বিরক্ত হলো। এই বোকারাম কখনো তার অন্তরের জ্বালা বোঝেনি, আজকেও বুঝবে না, তাই অহেতুক চেষ্টা করাই বৃথা। কিন্তু পাশের মেয়েগুলোর লোলুপ দৃষ্টি তাকে পড়ালো, যা বোকারামের উপর ঝাড়ল পিউ। ইচ্ছাকৃতভাবে তার গায়ে ফুসকার টক ঢেলে দিল। নীলাদ্রি ব্যথিত স্বরে বলল, কি করছো? আমার যার কোনো পাঞ্জাবি নেই। না থাকলে ন্যাংটো করেন। বলেই হনহন করে হেঁটে চলে গেল পিউ। নীলাদ্রি মাথা চুলকালো, অবাক স্বরে বলল, মেয়েটা এভাবে রেগে গেল কেন? কৃষ্ণ আকাশে আজ পূর্ণিমা, নিটল পূর্ণিমার আলো ছুঁয়ে পড়ছে জানালা দিয়ে। অনিলা ক্লান্ত চোখে দেখছে সেটা। ফোনটা বাজছে অক্লান্ত স্বরে। অভিমানের জ্বরটা আজ দুর্বল, ফলে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ধরল সে। কেন ফোন দিচ্ছ? তুমি সত্যি অব্রকে বিয়ে করবে?
ব্যস্ত প্রশ্ন সৌরভের, উত্তরহীন অন্ডিলা। সৌরভ কাতর স্বরে বলল, আমার ভালোবাসা কখনো জিতবে না ঐদ্রিলা। আমার কি করার আছে সৌরভ? 5 বছর পর হুট করে এসে আমাকে এলোমেলো করে দিয়ে আমার কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার নেই তোমার। সৌরভ এবার থেমে গেল, ক্লান্ত স্বরে শুধালো, আমাকে কি কখনো ভালোবেসেছিলে ঐন্দ্রিলা? যদি বলো না, তাহলে আর বিরক্ত করব না। থমকে গেল সময়। বুকের মধ্যে জাগলো বিশ্রী কালবৈশাখী। এই কালবৈশাখীর দাপটে চুরমার হলো অভিমান। ভালোবাসা অবিনশ্বর, সেই বিশ্বাস আবার জাগলো। না, অনুভূতিরা মরে না, তারা জেগে থাকে। অনিলা চুপ করে রইল। সৌরভ আবার বলল, মৌনতা সম্মতির লক্ষণ। আমি জানি আগামীকাল তোমার বিয়ে, তবুও আমি লেকের ধারে তোমার অপেক্ষা করব। সেই লেক যেখানে তোমার প্রতি আমার ভালোবাসা ব্যক্ত করেছিলাম নির্লজ্জের মতো। যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি বিয়ে ছেড়ে আমার কাছে আসবে। আমি অপেক্ষা করব, ভোর অবধি অপেক্ষা করব। কি চমৎকার প্রেমের আবহনী বার্তা! এই প্রেম কি করে প্রত্যাখ্যান করবে অন্ডিলা? সৌরভ ফোন কেটে দিল। ডুকরে কেঁদে উঠল অন্ডিলা। হৃদয়ের সেই ঝড় তীব্র বর্ষণ করল। মন শহর ডুবে গেল সেই বর্ষায়। আলোকসজ্জায় রঞ্জিত অন্ডিলার বাড়ি। বরযাত্রী নিয়ে বেশ ধুমধাম করে আসলো অভ্র। পরনে ম্যাজেন্ডা রঙের শেরওয়ানি, পায়ে লাল জুতা। আওয়াল সাহেব নিজের বড় নাতির বিয়ে উপলক্ষে দুপুরে 50 জন মিসকিন খাইয়েছেন। আজ তার আনন্দের দিন। ইদ্রিস সাহেব বাজিতে হেরে যাওয়ায় মুখ ভোতা করে আছে। সবচেয়ে আনন্দিত কানন। অন্ডিলা তার ঘরে বউ হবে। তার উড়নচণ্ডী ছেলেটা এবার যদি একটু ভদ্র হয়। এর মাঝেই বিস্ফোরকের মতো বিনা আওয়াজে খান খান করে দিল আনন্দের সন্ধ্যার রেশ একটা চিঠি। অন্ডিলা চিঠি, যাতে লেখা, প্রিয় মা জননী, তোমার জেদে নিজের জীবন বিসর্জন দিতে পারবো না। আমি পালাইলাম আমার প্রেমিকের সহিত। যদি মমতা জীবিত থাকে তবেই আমাকে খুঁজিও। ইতি তোমার আমরা কাঠের ঢেকি কন্যা ঐন্দ্রিলা। বিয়ে বাড়ির আনন্দ, জলসা, উচ্ছ্বাস সবকিছু উবে গেল এই 3 লাইনের চিঠির ধারে। সালাম সাহেব চিঠি হাতে দাঁড়িয়ে রইলেন। সাবেরা ধপ করে বসে পড়ল। তার মাথাটা হুট করে ঘুরে উঠল বোথায়। নিস্তব্ধতা ছেয়ে গেল ঘরে। সবচেয়ে বেশি নিস্তব্ধ দাঁড়িয়ে রইল অভ্র, যেন কিছুই হয়নি। বিল্লাল আর চোখে তাকালো অভ্রের দিকে। তার চল শক্ত, দৃষ্টি শূন্য। শূন্য দৃষ্টিতে সে তাকিয়ে আছে চিঠিটার দিকে। শাহানা বেগম ভাতিজির এমন কাজে বেশ ধাক্কা খেলেন। অন্যদিকে কানন বেগম যেন বিশ্বাস করতে পারছেন না। অন্ডিলার মতো শান্ত মেয়ে এমন সাংঘাতিক কাজ করতে পারে তো অকল্পনীয়। নিজের ছেলের দিকে তাকালেন। কত কষ্টে বিয়ের জন্য রাজি করেছিলেন, এখন যেন সব পরিকল্পনা এক বালতি পানি ঢেলে দিল কেউ। আউল সাহেবের পৌর আত্মমর্যাদায় নাতবউ একেবারে গোবর লেপল যেন। তিনি মেয়েটিকে অনেক পছন্দ করেছিলেন। একেবারে অভ্রের উপযুক্ত ছিল সে। অথচ মানুষ চিনতে এত ভুল কি করে হলো ভেবে পাচ্ছেন না। এর মধ্যে শুধু হাসি খুশি দেখালো ইদ্রিস সাহেবকে, কিন্তু তা উনি প্রকাশ করতে পারলেন না। ছেলেকে হাঁটতে দেখে তার একটু সমবেদনা হচ্ছে না, কারণ তিনি জানেন বাজি জিতলে ছেলে ভয়ানক কোনো দাবি নিয়ে হাজির হবে। হ্যাপি কাল লক্ষণ ভুলে বলে উঠল, ভাবে অন্দ্রিলা তো ভেগে গেছে এখন। বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। হ্যাপি তাতে দমল না, কারণ সে তো মিথ্যে বলছে না, বরং বেশ বুক ফুলিয়ে বলল, আমি তো জানতাম এমন কিছুই হবে। মেয়ে যে সেদিন ঘরে ভাঙচুর করেছিল, আমি বুঝেছিলাম ও খুশি না। তোমরা এত জোর না করলেই পারতে। হ্যাপি, চুপ করবি? চেতেন কে ভাইজান? ভাবটা এমন যেন মেয়ের আমরা কেউ না। সে আমারও ভাতিজি, চিন্তা আমারও হয়। তবে কাজটাও ভালো করে নাই ভাইজান। এটা আমাদের অতিরিক্ত আদরের ফল। জেদি করে ফেলছো মেয়েকে, এখন তো উড়াল দিল পাখি। এবার সালাম সাহেব হুঙ্কার ছাড়লেন, ঐন্দ্রিলার নামে আমি বাজে কথা শুনতে চাই না হ্যাপি। আমি কি বাজে কথা বললাম ভাইজান? এখন শাড়ি গয়না পরে অন্দ্রিলা তো আর অলিম্পিকে যায়নি। ও অলিম্পিকে যাক না জাহান নামে তোর কি সমস্যা? ও তোর স্বভাব, এটাকে আজকে শিরোনাম বানানো? যা, আমি বাচ্চাকে বলছি, ওর তোর মোবাইলে টাকা দিচ্ছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে চুপ কর, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাপি হুঙ্কারে চুপসে গেল। এর মাঝে আওয়াল সাহেব রুদ্র কণ্ঠে বললেন, এটা কি ফাজলামি সালাম? তোমার মেয়ের প্রেমিকা ছিল, তোমরা জানাতে না? মনে চাইলো আর মেয়ে ভেগে গেল। এটা কোন ধরনের অসভ্যতা? আমার মেয়ে যদি পালিয়ে খুশি হয় আমার আপত্তি নেই। কঠিন স্বরে বললেন সালাম সাহেব। সাবেরা এখনো নিশ্চুপ। হ্যাপি চুপ হলেও আশেপাশের মানুষের কানাঘোষা থামল না। তারা বিরতিহীন গুজগুজ ফুসফুস করছে। অন্ডিলাকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনায় যখন সবাই মগ্ন, তখন অবশেষে নিজের নীরবতা ভাঙল অভ্র। কঠিন স্বরে বিল্লালকে বলল, ঐন্দ্রিলার কোনো প্রেমিক নাই। ও বিয়ে না করে পায়তারা করেছে। বিল্লাল, তুই কাজের তোষামত কর, আমি আমার বউ আনতে যাচ্ছি। তুমি কিভাবে জানলে ওর প্রেমিক নেই?
এখানে তো লেখা সে প্রেমিকের সাথে ভেগেছে। হ্যাপির কথায় মাংসপেশি ফুলে উঠল অভ্রের। এত সময় নিস্তব্ধ অভ্র হুট করে হিংস্র হয়ে উঠল, চিৎকার করে বলল, আরে যেখানে আমি নিজের প্রেমিককে মেরে ভাগিয়েছি সেখানে ওর প্রেমিক কি করে নতুন পয়দা হয়েছে নাকি? অভ্রের রুদ্রবাণীর বিপরীত বিল্লাল ফিসফিসিয়ে বলল, ভাষা সংযম কর। কিন্তু বিল্লালের হুঁশিয়ারি বাণীকে দোয়ানা মূল্য দিল না ছেলেটি। তার রাগে গা কাঁপছে। এর মধ্যে সালাম সাহেব বলে উঠলেন, তুমি আমার মেয়ের প্রেমিককে মেরে খেয়ে দিয়েছো। অভ্র নিজের ক্রোধ সংযম করে বলল, শ্বশুরাব্বা, আপনার মেয়ের ভেড়া আমদানি করার বাতিক আছে। সে শুধু খুঁজে খুঁজে না শুকে শুকে ভেড়া বাছাই করে। চিন্তা করেন যে ছেলে মাত্র দূরে থাপ্পড় খেয়ে বিচ্ছেদের ঘন্টি বাজায়, সে ঠিক কেমন প্রেমিক? 2 থাপ্পড়ে কাইত। আগে আমি তো শুধু সামান্য পরীক্ষা করেছি, ভেড়াটা পরীক্ষা ফেল করেছে। এখন আপনি যদি ভেড়াকে জামাই করতে চান তো ওকে, আমার আপত্তি নাই। সালাম সাহেব কথা বাড়ালো না। এর মাঝে সাবের একেবারে শান্ত। মেয়ের জেদ সম্পর্কে তার ধারণা ছিল, কিন্তু এমন কদম নেবে সেটা বুঝতে পারেননি। হয়তো বুঝেছিলেন কিন্তু গুরুত্ব দেয়নি। মেয়েটাকে একটু বেশি মানসিক চাপ দিয়ে ফেললেন। এর মাঝে আউল সাহেব বললেন, সবাই বাড়ি চলো, বিয়ে ক্যান্সেল। কেউ কোথাও যাবে না, বিয়ে হবে আজ, এখনই। আর যদি বিয়ে না হয় আমি কোনোদিন বিয়ে করব না। আউল সাহেব নাতির এমন অহেতুক অনাবশ্যক বাড়াবাড়িতে বিরক্ত হলেন তীব্রভাবে। ক্রোধিত স্বরে বলল, এটা কি ফাজলামি নাকি? সে তোমাকে পছন্দ করে না, তুমি জোর করে ওকে বিয়ে করবে? যেখানে সে পালিয়ে গেছে বিয়ে করবে না বলে? অব্র রহস্য ভরে হাসল, দাদাদিকে চেয়ে বলল, জোর করে হলে জোরই সই, ফাজলাম হলে ফাজলামি। আজ আমার বিয়ে হবে, এটাই শেষ কথা। পাহাড়ের মতো দৃঢ় বাক্য অভ্রের। এর মাঝে সবচেয়ে ভয় আছে পিও, কারণ পালানোর নীল নকশাটা তার মাথা থেকেই বের হয়েছে। সে চুপি চুপি নীলাদ্রির লম্বা দেহের পেছনে নিজেকে আড়াল করল। নীলাদ্রি বুঝলো যেন। পিও বলল, পৃথিবী উল্টে গেলেও আপনি খাম্বার মতোই দাঁড়িয়ে থাকবেন নীলাদ্রি ভাই। আজ চাঁদহীন, কালকে আকাশ। কেউ যেন তার কালের দোয়ারটা খুব অবহেলায় ফেলে দিয়েছে আকাশের বুকে। রাস্তার হলদে লাইটগুলোর আলোর রেশ বেশি না। সেই আলোতে রাস্তার উপর উঁচু হিল পরে শাড়ির কুচি ধরে হাঁটছে মেয়ে। কড়া কমলা শাড়ি, মুখে এক প্রস্তর মেকআপ। সেই মেকআপের ফাঁকে উজ্জ্বল মুখ, প্রাণবন্ত সেই হাসি। ভালোবাসায় বুঝি এতটা শান্তি? 5 বছর পর এই শান্তি অনুভূত হলো অঞ্জিলার। তার প্রথম প্রেমের গল্পটা আজ পূর্ণতা পাবে। নিজের কাজটা ঘৃণ্য, কিন্তু কষ্ট হচ্ছে না একেবারে। লেকে অল্প আলো, মানুষের আনাগোনা এখন নেই। টলমলে পানির পাশে সারি সারি বেঞ্চ। সেই বেঞ্চে কালো টি শার্ট পরিহিত যুবক বসে আছে প্রতীক্ষায়। প্রতীক্ষা জয়ের, প্রতীক্ষিত জয়, যা এলোমেলো হয়ে গিয়েছিল 5 বছর আগে। গেট ঠেলে কমলা শাড়ির বধূবেশে মেয়েটি ছুটে আসছে যুবকের দিকে। কি সুন্দর দৃশ্য, যেন পটু কোনো সিনেমার ডিরেক্টরের সৃজনে। অন্ডিলা একটু কাছে আসতেই সৌরভের নির্মল হাসিটা দাম্ভিক হয়ে গেল। উঠে দাঁড়ালো। অন্ডিলা ছুটে এসে দাঁড়ালো তার সামনে, হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আমি এসেছি সৌরভ। সৌরভ তার হাসি প্রশস্ত করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না ঐন্দ্রিলা, তুমি সত্যি এসেছো? আমাকে তুমি জিতিয়ে দিলে। একটা ছবি তুলি, এই মুহূর্তটাকে আমার স্মরণীয় করে রাখতে ইচ্ছে হচ্ছে। অন্ডিলা নিষ্পাপ গলায় বলল, তুলো। সৌরভ নিজের মোবাইলটা বের করে সেলফি তুলল। তার চোখে মুখে অদ্ভুত চাকচিক্য। এই চাকচিক্য সেই নির্মলতা নেই, আছে কেমন দাম্ভিকতা, প্রলোভন। অভ্রের শানিত দৃষ্টি পিওর দিকে। সে নীলাদ্রির বিশাল দেহের পেছনে আশ্রয় নিয়েছে, আর নীলাদ্রি খাম্বার মতো দাঁড়িয়ে আছে তার এবং অভ্রের মধ্যিখানে। অভ্র শিরশিরে স্বরে বলল, নীলাদ্রি ভাই সরে দাঁড়ান। না, আপনি সরবেন না, ও আমাকে মারবে। ও খুব মারামারি করে, পচা ছেলে। নীলাদ্রি এক চুল নড়ল না। অভ্র গাল ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। শীতল স্বরে বলল, পিও, ভালোই ভালোই বলো আমার বউ কোথায়? বলবো না আমি, তুমি শুধু ওকে কাঁদাও। আমার বান্ধবীটা তোমার জন্য অনেক কেঁদেছে, এটা কেউ জানে না, আমি জানি। আমি বলবো না তোমাকে। আমি ওকে আর কাঁদাবো না, এবার বলো। না, আমি বিশ্বাস করি না, বলবো না আমি। এখনো তুমি মাথা চাপড়াও। ওই চুল টেনে ছিঁড়ে ফেললেও ঐন্দ্রিলা কোথায় আমি বলবো না। অভ্রের রাগে মাথা ফেটে যাবার জোগাড় হলো। সে পিওর দিকে এগিয়ে আসতে নিলেই নীলাদ্রি হাত দিয়ে আগলে রাখলো পিওকে। নিজের শান্ত স্বভাবকে সম্পূর্ণ ছাড়া দিয়ে কঠিন স্বরে বলল, ও তোমাকে বলতে চাইছে না অভ্র, পিউকে জোর করার কোনো অধিকার নেই তোমার। অন্তত আমার সামনে তুমি অন্যায় কিছু করো না। নীলাদ্রির সাথে চোখাচোখি হলো অভ্রের। সেই দৃষ্টি বিনিময় হয়ে গেল শান্ত একটা যুদ্ধ, যা কেউ টের পেল না।
বিল্লাল অভ্রকে টেনে ধরল, ফিসফিসিয়ে বলল, বউয়ের ভাইয়ের সাথে ঝামেলা করিস না, আমরা বরং ঐন্দ্রিলাকে খুঁজতে যাই। বিল্লালের কথায় হাত ছাড়া দিল অভ্র। ঠিক তখনই ফোনটা বাজলো হালকা। ক্ষণসময়ের আওয়াজে দৃষ্টি সেদিকে গেল। ফোনের লক খুলতে অভ্রের মুখবিহ্বর কঠিন থেকে কঠিন হলো। সালাম সাহেবকে বলল, আধ ঘন্টা পর পুলিশ নিয়ে লেকের ধারে আসেন। অনিলা বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে, সৌরভ তার সম্মুখে। আনন্দ ধরছে না মুখে। প্রায় 10 মিনিট হয়েছে তারা মুখোমুখি বসে আছে। সৌরভ কাদের কাদের সাথে কথা বলল। এরপর এখন ফোন পকেটে রেখে অনিলার হাতটা ধরল, গাঢ় স্বরে বলল, তুমি জানো না আমি আজ কতটা খুশি। মানুষ তো বিশ্বাস করতেই চাইছে না তুমি আমার জন্য বিয়ে ফেলে এসেছো। আবারও ধন্যবাদ। অনিলা হুট করেই কেমন যেন লাগলো, হাতটা ছাড়িয়ে বলল, কেউ বিশ্বাস করছে না মানে? সৌরভ হাসলো। কেমন দুর্বোধ্য ঠেকলো সে হাসি। নিষ্কলুষ নয়, নির্মল নয়, হাসি অক্ষত রেখে বলল, বারে পৃথিবীকে জানাতে হবে না আমি জিতে গেছি। আমাকে ঐন্দ্রিলা জিতিয়ে দিয়েছে, অব্রকে হারিয়ে দিয়েছে। তুমি সত্যি খুব ভালো মেয়ে, অবশ্যই একটু বোকাও আছো। সৌরভের কথাটা শুনতে মোটেই ভালো লাগলো না। অনিলার ভালোবাসার যে স্নিগ্ধ অনুভূতি কেমন যেন নড়ে উঠল। সৌরভ তার মুখখানা আগলে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ঐন্দ্রিলা, আমাকে এবার উঠতে হবে। অনিলার অবাক প্রশ্নে বিদ্রুপ ভরে হাসল সৌরভ। বোকা মেয়ে, কাজে অফিস যাব কেন? সরি ঐন্দ্রিলা, আমি তো বিয়ে করতে পারবো না, আমি তো বিবাহিত। সৌরভের কথায় অনিলা স্তব্ধ হয়ে গেল। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। মস্তিষ্ক কোষগুলো হুট করে অসাড় হয়ে গেল যেন। শূন্যতা ঘিরে ধরল পৃথিবীকে। কান কি ঠিক শুনল? না না, এটা কোনো মজা হয়তো। অনিলা বোকার মতো প্রশ্ন করল, তুমি কি আমার সাথে মজা করছো? সৌরভ এবার শব্দ করে হাসল। সেই হাসিতে ভেঙ্গে চৌচির হলো নিস্তব্ধতার দেওয়াল। মেকি অনুতাপী স্বরে বলল, আমার না খুব খারাপ লাগছে, এত ভালো মেয়েটাকে এভাবে ব্যবহার করলাম। কিন্তু কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি তোমাকে ভালোবাসি না ঐন্দ্রিলা, আমি নাটক করেছি তোমার সাথে, আর তুমি আমার নাটকে সব ছেড়ে ছুড়ে এসেছো। ইস, সত্যি খারাপ লাগছে গো, এতটা ভালোবাসো তুমি আমাকে। অবশ্য এই দোষ আমার নয়, দোষটা সম্পূর্ণ অব্রের। এই সব কিছু হয়েছে ওর জন্য। কেন ওর এত জনপ্রিয় হতে হবে? কি আছে ওর? কিচ্ছু না, না ম্যানার্স, না লেখাপড়া, না চেহারা। শুধু মারপিট করতো আর বন্ধুদের পেছনে টাকা ওড়াতো। টাকা ওড়ালে জনপ্রিয় হওয়া যায়? আমিও বললাম আমার বাবা ধনী, আমি দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, সবাই জানলো আমার বাবার হোটেল আছে, ব্যাস আমার জনপ্রিয়তা বাড়লো। কিন্তু শালার সহ্য হলো না, সেই কাঠি করতে হলো। আমার সব সাজানো পরিকল্পনায় আলকাতরা লেপে দিল। আমাকে কলেজ ছাড়তে হলো। ও ভাবলো ও জিতেছে, কিন্তু না, জিতেছি আমি। শেষ হাসিটা আমার। উফ, সব মিথ্যা। তাহলে 5 বছর আগে যা বলেছিলে সেগুলো? সেগুলো মিথ্যে ঐন্দ্রিলা। নির্লজ্জভাবে হাসল সৌরভ। একটু থেমে বলল, আমি অব্রকে তখনই হারিয়ে দিতাম। তোমার আমার প্রতি আগ্রহ, কৌতূহল দেখে আমার খুব মজা লাগছিল। অব্রের কাতর পড়তে থাকা হৃদয়ের গন্ধ কি মুখরোচক তোমার ধারণা নেই। আমার সাথে বন্ধুত্ব ওকে জ্বালাতো, বিরক্ত করত। বুঝলাম অব্রকে হারানোর একমাত্র মাধ্যম তুমি। আমি তো চেয়েছিলাম অব্রকে দেখিয়ে দিতে, দেখ তোর পুতুল এখন আমার। কিন্তু হলো না। আমাকে ওয়ার্নিং দিল যেন তোমার থেকে দূরে থাকি। আমিও হার মানলাম না, তোমাকে ভালোবাসার কথা বললাম। আর অব্র আমার সব মিথ্যেকে ফাঁস করে দিল। সবাই জেনে গেল আমার বাবা ধনী নয়, আমি আসলে গরিব। এতদিন আমার যে বন্ধু মহল ছিল আমাকে মিথ্যুক বলল। আমার জনপ্রিয়তা নষ্ট হয়ে গেল। আমি তাও হার মানিনি, কারণ তুমি তো আমার প্রেমে অন্ধ। গরিব, মিথ্যুক, তাতে কি? ঐন্দ্রিলা আমার গার্লফ্রেন্ড, আর কি লাগে? আমি তোমাকে মিথ্যে বললাম। আমাদের নিয়ে কোনো রটনা রটেনি, আমি রটিয়েছিলাম যেন তুমি আমাকে প্রত্যাখ্যান না করতে পারো। কিন্তু এর মধ্যে ও শহরটাকে ঢুকতে হলো। সোজা আমার মালিককে জানিয়ে দিল আমি চুরি করেছি। বাধ্য হয়ে আমাকে শহর কলেজ ছাড়তে হলো। ভাগ্যিস চোরের টাকা আগেই সরিয়ে ফেলেছিলাম, নয়তো তো পুলিশে ধরে নিত। আমার তোমার উপরও রাগ হয়েছিল। আজ শান্তি লাগছে। এক তীরে দুই পাখি, তুমি অব্র দুজনেই ঘায়েল। অব্র মানুষের বাচ্চা হলে তোমাকে বিয়ে করবে না,
তোমার সারা জীবন পালানোর টেক নিয়ে ঘুরতে। কথাটা শেষ হবার আগেই সজোরে ঘুষির আঘাতে ছিটকে পড়ল সৌরভ। আকস্মিক ঘটনায় আপনা আপনি দুহাতে মুখ আটকে ধরল অন্ডিলা। সৌরভের নাক থেকে গলগল করে রক্ত পড়ল। চোখ তুলে তাকাতেই দেখল রুদ্রমূর্তি হয়ে অভ্র দাঁড়িয়ে আছে। তার চোয়াল কঠিন, চোখ জোড়া জ্বলন্ত অগ্নিকুণ্ড। সৌরভ কিছুটা সময় বেকালের মতো চেয়ে রইল। ঘটনার বিস্ময় কাটতে সময় নিল তার মস্তিষ্ক, কিন্তু অভ্র সেই সময়টুকুও দিল না। তার আগেই তার কলার ধরে টেনে তুলল, আরও একটা ঘুষি দিল। এই ঘুষিতে বোধহয় সৌরভের দাঁত নড়ে গেছে। থুতুর সাথে বেরিয়ে এলো এক দলা রক্ত। অভ্রর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং চাপা স্বরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, বলেছিলাম আমার পুতুলের থেকে দূরে থাক। আমার সাথে টেক্কা দিবি সামনাসামনি দিয়ে। কাপুরুষের মতো অন্যকে কেন ব্যবহার করবি? হ্যাঁ, আহত বাঘের মতো গর্জালো যেন অভ্র। সৌরভের ঘাড় নুয়ে আছে, তবুও তার তেজ কমল না। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করল সে অভ্রকে। ফলে দুকদম পেছনে ছিটকে পড়ল সে। সৌরভ ক্রূর হাসি হেসে বলল, তুই যতই চেষ্টা কর, তোর পুতুল তোর নয়। দেখ কিভাবে তোকে ছেড়ে নাচতে নাচতে চলে এসেছে। তুই হেরে গেছিস অভ্র, হেরে গেছিস। তুই চাইলে সবাইকে আয়ত্ত করতে পারবি না। সৌরভের হাসির বিস্তৃতি বিষের মতো ঠেকল যেন। 90 কেজি ওজনের মানুষটার শরীরে যেন হিংস্র পাশবিকতা ভর করল। ফলে সংযমহীনভাবে তেড়ে গেল সে সৌরভের দিকে। অন্তরে জ্বলন্ত কুণ্ড শান্ত করার জন্য যতটা হিংস্রতা প্রয়োজন ততটা হিংস্র হলো সে। একটা সময় লুটিয়ে পড়ল সৌরভ। আঘাতের পর আঘাতে নেতিয়ে পড়ল। অভ্র তাকে অবহেলায় ফেলে দিল মাটিতে। তার রাগের অগ্নি শান্ত হলো না। ক্রোধিত নয়ন এবার চাইল একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা কমলা শাড়ি পরিহিত মেয়েটার দিকে। প্রায় তেড়ে এসে গর্জন করে উঠল, শান্তি হয়েছে তোর? ভালোবাসা নাটক কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? আমার মান সম্মান ডুবিয়ে শান্তি হয়েছে নাকি আরো বাকি আছে? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? বলেই ডান হাতে নরম গালজোড়া চেপে ধরল সে। শক্ত রুগ্ন হাতের চাপে দাগ পড়ে গেল মেয়েটির গালে, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দৃষ্টিতে কোনো আকাঙ্ক্ষা নেই, আক্ষেপ নেই, অভিমান নেই, কেবল শূন্যতা, নিগুড় শূন্যতা। হৃদয় ভাঙ্গার শব্দটা কেউ শুনল না। রাগে যেদি মেয়েটার অন্তরটা পুড়ে গেল কেউ টের পেল না। কেউ দেখল না এতকাল সযত্নে আগলে রাখা প্রণয় কড়িটা যে খসে গেছে, মরে গেছে বিশ্বাসের বটবৃক্ষ। কই, কেউ তো মাতম করল না, কেউ তো কাঁদল না। অর্ভ কিছু সময় তাকিয়ে রইল সেই শূন্যতায়। নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখল না। সামান্য বল প্রয়োগ করে ছেড়ে দিল অন্ডিলার গাল। অন্ডিলা একটা শব্দ করল না। অভ্রের রাগ আবার বৃদ্ধি পেল, আবার প্রহার করল সৌরভকে। এর মধ্যে পুলিশ নিয়ে হাজির হলেন সালাম সাহেব, সাথে বিল্লাল। সালাম সাহেব অফিসারকে বললেন, লাফাঙ্গাটা অ্যারেস্ট করুন অফিসার। পুরনো থানা, দেওয়াল থেকে চুন খসে পড়ছে। পুরনো ফ্যানটা শব্দ করে ঘুরছে। থানার এসআই আশ করে মুখে পান গুচ্ছেন। অব্র থানায় কারাবন্দী, লকআপের লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে। হাতে ফুলে গেছে, চামড়া চিরে রক্ত বেরিয়েছে। তা অযত্নে শুকিয়ে কালচে হয়ে গেছে। ঠোঁটের কাছটায় হালকা আঁচড় লেগেছে। শ্বশুরের দিকে কঠিন চোখে তাকিয়ে আছে সে। তার ক্ষুব্ধ চাহনিতে সালাম সাহেব শুকনো ঢোক গেলেন। তারপর বোকা হেসে বললেন, ব্যাপার না, আমিও তোমার শাশুড়ির জন্য জেলে গেছি। এখন তোমাকে আমার যোগ্য মেয়ে জামাই মনে হচ্ছে। আপনাদের বাবা মায়ের কামকাজে তো মনে হচ্ছে না আদৌ আমি আপনার মেয়ের জামাই হব। মেয়ে পালাবে আর শ্বশুর আমাকে জেলে বন্দি করবে। বাবা চিন্তা করো না, আমি লয়ারকে ফোন করছি, এখনই সব ঠিক হয়ে যাবে। সালাম সাহেব একটু লজ্জিত হলেন। শিকের ভেতর থেকে হাত ঢুকিয়ে কাঁধে হাত রেখে বলল, এসআইয়ের সামনে বসে রয়েছে সৌরভ এবং অন্ডিলা। সৌরভের একটা দাঁত ভেঙে গেছে, নাক ভাঙ্গা, রক্ত পড়ছে। সেখানে টিস্যু ঢুকিয়ে রেখেছে, মাথা উপরে করে রেখেছে। মুখ থেকে চেনার উপায় নেই। অন্ডিলার শূন্য দৃষ্টি। এসআই পান চাবাতে চাবাতে বলল, কাহিনী কি ম্যাডাম? সৌরভ সাথে সাথেই বলল, আমাকে মেরে মুখ নাকের নকশা পাল্টে দিয়েছে অফিসার। আর কি কাহিনী শুনতে চান? না, আমার বউ নিয়ে পালাবি আর আমি তোরে চুমা খাবো। হ্যাঁ, বিল্লাল হাত জোর করে বলল, আব্বা আমার ভাষা ঠিক কর। এসআই ধমকে উঠল। অভ্রকে বলল, এই চিৎকার করবি না। আপনি আমার জামাইকে কেন ধমকাচ্ছেন? ও কি মিথ্যে বলেছে নাকি? আমার মেয়ে লম্পট কিডন্যাপ করেছে। সালাম সাহেবের দিকে সুচালো দৃষ্টিতে তাকালো এসআই। তার অভ্রের দিকে তাকিয়ে মুখ খিচিয়ে বলল, এই আতরঙ্গা আপনার জামাই? অভ্র মুখ শক্ত করে বলল, এই শেরওয়ানি আমার বউয়ের পছন্দ। এসআই এবার মাথা নাড়িয়ে অন্ডিলার দিকে তাকালো, শুধালো, ম্যাডাম কাহিনী কি বলুন তো? এই ছেলে আসলেই আপনাকে কিডন্যাপ করেছে? সৌরভ সাথে সাথে আপত্তিময় স্বরে বলল, অন্দ্রিলা সত্যিটা বলো, তুমি নিচে আমার কাছে এসেছো, বলো। তুমি তো দেখেছো অব্র কিভাবে আমাকে বেরহমতের মতো মেরেছে। আমার চাকরি আছে, সংসার আছে, তুমি মিথ্যে বলো না।
অনিলা তাকিয়ে রইল সৌরভের দিকে। একটা মানুষ কতটা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হতে পারে না। ছেলেটির মাঝে বিন্দুমাত্র লজ্জা নেই, আত্মগ্লানি নেই। সে এখনো নিজেকে সঠিক বলে মানছে, ভাবছে সে যা করেছে তা উপযুক্ত। অনিলা নিজের উপর বিদ্রুপ করে হাসলো। সে এই ছেলেটির জন্য আকুল হয়েছে, কেঁদেছে। অনিলার কাছে মনে হলো পৃথিবীতে তো ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সব মিথ্যে, সবাই স্বার্থপর। নিঃস্বার্থ বলে কোনো শব্দ নেই। অনিলের ভেতরের কাল বৈশাখী প্রবাল রূপ ধারণ করলেও চোখ ক্লান্ত শুষ্ক, কারণ কেউ গলা টিপে হত্যা করেছে তার সেই নিষ্পাপ অনুভূতিগুলোকে। অনিলা ধীর স্বরে বলল, জি, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করতে চেয়েছে। নিষ্ঠুর মিথ্যে কথা, কিন্তু এই মিথ্যে বলতে কষ্ট হলো না অনিলার। সৌরভ অস্থির হয়ে বলল, তুমি মিথ্যে কেন বলছো? কেন মিথ্যে বলার ঠেকা কি শুধু তোমার? অনিলার বিদ্রুপে অবাক হলো সৌরভ। এসআই তাকে ধমক দিয়ে অনিলাকে শুধালো, কি চান আপনি? কি করব আমরা? সেটা আপনারা জানেন। ঠিক সেই সময় বিল্লাল উকিল নিয়ে উপস্থিত হলো। অনিল উঠে বেরিয়ে গেল থানা থেকে। থমথমে পরিবেশ, বাতাস নেই, দম বন্ধ লাগছে। কাতলে হয়তো মনটা হালকা হতো, কিন্তু কান্না আসছে না। ভিতরে কি হলো জানা নেই, তবে মিনিট 20 মধ্যে ছাড়া পেল অভ্র। সৌরভকেও কিছু করা হলো না বোধহয়, কারণ খোঁড়াতে খোঁড়াতে সেও বের হলো। অনিলা সেদিকে তাকালো না, সে তাকিয়ে রইল বিষণ্ণ আকাশের দিকে। সৌরভের হাতে মেডিসিন আর হরলিক্সের বোতল ধরিয়ে দিল অভ্র। তারপর ঘাটটা ধরে নিজের কাছে নিয়ে হিনহিনের স্বরে বলল, আজকের মতো ছেড়ে দিলাম তোরে, আর কখনো আমার পুতুলের ধারে কাছেও ঘেসবি না। আমার পুতুলের সাথে খেলার অধিকার শুধু আমার। বলে ছেড়ে দিল সে সৌরভকে। অভ্রের দিকে রাগে দৃষ্টিপাত ছুড়লেও লাভ হলো না। বিল্লাল এগিয়ে গিয়ে দাঁড়ালো অনিলার পাশে। অনিলা তখনও শান্ত, নড়ল না, সরল না। বিল্লাল শান্ত স্বরে বলল, তুমি এত বুদ্ধিমতী হয়ে এত বোকার মতো কাজ করলে কি করে? ভাগ্যিস সৌরভের কোনো অন্য মতলব ছিল না, নয়তো কোথায় খুঁজতাম তোমাকে আমরা। ভাগ্যিস তোমার সাথে তোলা সেলফিও কিছু কলেজের বন্ধুদের পাঠিয়েছে, তারাই অভ্রকে ছবিটা পাঠিয়েছে, তাই তো ছুটে এসেছে। তোমরা সবাই জানতে? অনিলা প্রশ্ন বুঝতে পারল। বিল্লাল হেসে বলল, হ্যাঁ জানতাম। আমি তোমাকে অনেকবার বলতেও চেয়েছি, তুমি শুনতে চাওনি। সৌরভকে তুমি যেমন দেখেছো তাই বিশ্বাস করেছো। সৌরভ কখনোই তোমাকে ভালোবাসেনি। ওর টার্গেট ছিল অভ্রকে হারানো। তুমি ওর জন্য সেই সোনার হরিণ ছিলে, যাকে দিয়ে অভ্রকে বধ করা যায় না। বিশ্বাস করা বা ভালোবাসা ভুল না, কিন্তু অন্ধবিশ্বাস করাটা খারাপ। আমাদের জানার বাইরে অনেক কিছু থাকে। তুমি কতটা দেখেছিলে তাকে? 5 ঘন্টা, 6 ঘন্টা? তার বাহিরে সে কেমন তা কিন্তু তুমি জানতে না। যাকে বাদ দাও, যা গেছে তা গেছে, এবার এগুলো ধরো। বলে কিছু ওষুধ আর মলম হাতে ধরালো অনিলার। তারপর বলল, পাগলটার হাতের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি বললে মোটেই ড্রেসিং করাবে না। বলবে পুরুষ মানুষের এসব লাগে না, কিন্তু তুমি বললে শুনবে। অনিলা শীতল প্রশ্নে হাসলো বিল্লাল। তারপর বলল, এই উত্তর হয়তো ওই পাগলের কাছেও নেই, তবে আমি জানি তুমি বললে শুনবে। বিল্লাল চলে গেল। অনিলা দাঁড়িয়ে রইল ঠায়, তার দৃষ্টি হাতের জিনিসগুলোর দিকে। একটু পর অভ্র এলো, ব্যস্ত গলায় বলল, ডেকেছিস কেন? বিল্লাল বলল তোর সাথে আমার কথা আছে। সৌরভ বিষয়ে আমি কোনো কথা বলবো না। যা করেছি বেশ করেছি, ওকে খুন করিনি, সেটাই ওর ভাগ্য ভালো। অনিলা অলস ভঙ্গিতে একটা বেঞ্চে বসলো। তারপর ক্লান্ত স্বরে বলল, আমার সামনে বয়। অভ্র ভুরু কুঁচকালো, চোখ ছোট করলো, কিন্তু একটু পর বসলো ঠিকই। অনিলা তার হাতটা নিজের হাতে নিল। হাতের অবস্থা খুবই শোচনীয়, ফুলে গেছে, মধ্য অঙ্গুলিটা একটু বেঁকে গেছে। সব রাগ এই হাত দিয়ে উজাড় করেছে। অনিলা দীর্ঘশ্বাস ফেলে ডেটল ভেজালো তুলোয়। নিস্তব্ধতা ছেয়ে আছে দুছনের মাঝে। বাতাস থমকে আছে। রাতের আকাশে আলো ছিটে ফোটারে, শুধু জ্বলছে থানার বাহিরের একটি 220 ভোল্টের লাইট। অনিলা অভ্রর হাতে ডেটল লাগাতে সে সস করে উঠল। অনিলা তখন ফু দিল হাতে, কোনো কথা নেই। অভ্রের দৃষ্টি তার দিকে। মেয়েটা চোখ মেলান। অনেকক্ষণ পর বাম হাতে অনিলার মাথাটা টেনে বুকের সাথে মেশালো। হঠাৎ প্রশস্ত বুকের উষ্ণতায় হৃদয়ের বিষাদ পাথরগুলো গলতে লাগলো যেন। চোখ থেকে গড়িয়ে পড়ল বিষাদ সিন্ধুর জলধারা। নিশ্চুপ অনিলা, চোখ থেকে অনবরত ঝরছে অশ্রুধারা। ভিজে যাচ্ছে অভ্রের শেরওয়ানি। অনিলা বোঝার পূর্বে তার অভিমানী অস্ত্রজোড়া ভিজিয়ে দিল গাল। যেন বছর গড়িয়েছে কিন্তু কাদা হয়নি। এত যন্ত্রণা কেন হচ্ছে? এতটা কষ্ট সে কি করে পুষে রেখেছিল? তার উপরে সে যার উষ্ণতায় গলে যাচ্ছে, সে মানুষটি মোটেই তার প্রিয় তালিকাবদ্ধ নয়। ঘৃণ্য মানুষের বুকে এতটা উষ্ণতা থাকে? যে ছিল চক্ষুশূল, যার প্রতি ঘৃণায় অন্ধ ছিল হৃদয়, তার শরীরের গন্ধে কি সেই উষ্ণ অনুভূতি আছে? খানিকক্ষণ এভাবেই কেটে গেল। নিস্তব্ধ পরিবেশে বিষাদ বিলাস হলো আড়ালে। ডেটল দিয়ে পরিষ্কার করা হাতটা তখন মাথায় আলতো করে বুলিয়ে খুব কোমল স্বরে অভ্র বলল, তুই শুধু ভেড়াদের আমদানি কি করে করিস বলতো?
কথাটায় তাচ্ছিল ছিল না উপহাসের রেশ। তবু অন্ডিলা ডুকরে কেঁদে উঠল। সময় নিল না, মিশে গেল তার প্রশস্ত বক্ষস্থলে। শব্দ করে ফুফালো, দুটো হাত জড়িয়ে ধরল কোমর। অভ্র কপাল কুঁচকে পড়ল। আমার শেরওয়ানিতে সর্দি লাগিয়ে দিলি তো? কিন্তু মাথায় আলতো করে হাত বুলানোতে বিরতি হলো না। ফলে মেয়েটি থামল না, বরং শক্ত হলো বাঁধন। কত যন্ত্রণা পুষে রেখেছে সেটা কি জানে অভ্র? তার জীবনের সবই তো ফাজলামি। সে কি করে বুঝবে হৃদয় ভাঙ্গনের দুঃখ? অভ্র বিদ্রুপ টেনে বলল, ইস, এই নাকের জল আর চোখের জল তো চিপচিপে হয়ে গেলাম রে। তুই এত বাজেভাবে কেন কাঁদিস ঐন্দ্রিলা? কাঁদতে হবে সৌন্দর্য নিয়ে। না, তোর এই কান্না একেবারেই সুন্দর না। তুই কান্নায় ফেল মারছিস। ফলে আরো শব্দ করে কাঁদল অর্নিলা। এই পাজি ছেলের বুকে হুমড়ি খেয়েই কেন কাঁদতে হবে তার? কয়েকটা কিল মারল বুকে, তবে নড়ল না এক চুল। নিবিড়ভাবে লেপ্টে রইল অভ্রের বুকে। অর্নিলা দুহাত নিয়ে চোখ মুছছে। চোখ জোড়া ফুলে গেছে, ফুফাচ্ছে এখনো, নাক টানছে ক্ষণে ক্ষণে। অশ্রুর সাথে ভালোবাসা, বিশ্বাস সব জলাঞ্জলি দিয়েছে। শ্বাসে টান লেগেছে। অভ্র তার শেরওয়ানি নিয়ে খুব চিন্তিত। বুক বাঁকিয়ে বলল, ইস, আমার শেরওয়ানির মান ইজ্জত সব তো নাকের সর্দিতে ধুয়ে গেল। ছি। অন্ডিলা হাসল মৃদু, কিল দিল বাহুতে, কিন্তু এই সামান্য কিলে কিচ্ছু হলো না তার। হাত পা টানা দিয়ে বলল, চল। কোথায়? কণ্ঠে কৌতূহল ছলকালো ভীষণভাবে। অভ্র স্বাভাবিক স্বরে বলল, বিয়ে করব। তুই পাগল? শোন ঐন্দ্রিলা, এতটা সময় তোর সব ন্যাকামি সহ্য করেছি। এখন যদি বলিস বিয়ে করবি না, ঠাটিয়ে চড় লাগাবো। অভ্রের কথায় রাগ প্রকাশ পেল। দীর্ঘশ্বাস ফেলল অন্ডিলা, হতাশ স্বরে বলল, এত রাতে তোকে বিয়ে করানোর জন্য কাজী বসে আছে তো, শ্বশুর লাগে তো তোর? অন্ডিলার কথা পাত্তা দিল না সে। বিল্লালকে ফোন দিল সময় নষ্ট না করে। বিল্লাল ফোন ধরতেই বলল, কাজী কি আছে নাকি চলে গেছে? ব্যাটাকে বেঁধে আসছিলাম, যে রোগা পটকা বেহুশ হয়ে গেছে মনে হয়। তরুণ গার্ড দিচ্ছে। ব্যাটার বাঁধন খোল, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া, একটা ডিম খাওয়া, এনার্জির প্রয়োজন। বিয়ে পড়াতে হবে তো। দেখা গেল অর্ধেক বিয়েতে বেহুশ হয়ে গেল, তখন কাজী পাবো কই? অভ্রের আদেশ শুনে হতভাগ বিল্লাল। ব্রেক লাগালো তার মোটরসাইকেলে। উৎকণ্ঠিত স্বরে বলল, বিয়ে? তোরা এখন বিয়ে করবি? তো কি কাজীর থোবরা দেখার জন্য বেঁধে রাখতে বলছি? বলে খট করে ফোন কেটে দিল। তারপর বলল, যা মুখ ধুয়ে আয়, আটা ময়দা ধুয়ে আয়। আমার বউ হবে ন্যাচুরাল বিউটি। কিন্তু তুই সেই বিউটির ধারে কাছেও পড়িস না। এ আটা ময়দায় আরো সারারা গুলের মতো লাগছে। যা ধুয়ে আয়। অভ্রের আদেশের সুর শুনে ফেল করে তাকিয়ে রইল অন্নিলা। আজ অভ্রকে ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে না। কেন ঘৃণা করতো সে কারণটাও ঠুনকো হয়ে গেছে। হাসলো আনমনে। আজ সত্যি সত্যি তার আর অভ্রের বিয়ে। পিউ কাছে ফুপিয়ে সাবেরা তাকে অনেক বকাবকি করেছেন। কেন যেন এক বন্ধু আকাম করলে সে আকামের পুরো দোষটা পড়ে সাথে দাঁড়ানো বন্ধুর ঘাড়ে। সে হয়তো সে আকামে জড়িত থাকে না, কিন্তু পিউ অন্ডিলার এই গোল্লাছুটের মোক্ষম সাক্ষী এবং মদকদাতা। ফলে গালি খাওয়া তার জন্য ফরজ। কিন্তু প্রথমে অভ্রের বকাঝকা, এরপর সাবেরার বকাঝকা একেবারে চুপসে গেছে সে। নীলাদি তার পাশে বসে আছে, তার হাতে ঠান্ডা পানে, তার মুখখানা বেজার। সে বাবার আয়োজনের নিন্দা করতে পারছে না, কারণ তার বোন পালিয়েছে। তার বোনের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা এত বেকুবের বেকুব। উন্নত পর্যায়ের গর্ধব না হয়ে কেউ বিয়ে ছেড়ে পালায়? পিউ হিসকি তুলে কাছে। নীলাদ্রি গম্ভীর স্বরে বলল, আমার বোন না হয় বেকুবের বেকুব, কিন্তু তুমি এই বেকুবের সাথে শেষমেশ তাল দিলে। বুদ্ধিটা আমার ছিল নীলাদ্রি ভাই। অভ্রকে জব্দ করতে চেয়েছিলাম। ও অনেক কাঁদিয়েছে অঞ্জিলাকে। তুমি আমাকে খুব হতাশ করলে পেউ। আমি ভেবেছিলাম তুমি খুব চালাক মেয়ে হবে। না, ওই ঐন্দ্রিলার সঙ্গে থাকতে থাকতে তুমিও দেখি ওর মতোই বেকুব হয়ে গেছো। পিউ এতকাল নিজেকে বেশ বুদ্ধিমতী ভাবত, কিন্তু নীলাদ্রির কথা শুনে মনটা বসে গেল। বোকারাম যদি বলে তুমি বেকুব, তাহলে বুঝতে হবে তুমি আসলে বেকুব। পিউ কাঁদতে কাঁদতে বলল, আপনি কি আমার উপর রাগ করলেন নীলাদ্রি ভাই? নীলাদ্রি খুব সুন্দর করে হাসলো, নির্মল নিষ্কলঙ্ক হাসি। পিউ এর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, না, আমার তোমার উপর রাগ হয় না পিউ। সালাম সাহেব মাত্র ফিরে এসেছেন। কাজের বাঁধন বিল্লাল খুলে দিয়েছে। তাকে দুটো সেদ্ধ ডিম, দুটো আম এবং এক গ্লাস ঠান্ডা শরবত দেওয়া হয়েছে। মানুষটির অবস্থা ভালো নেই। রুগ্ন শরীরটা ভয়ে যে কোনো সময় টপকে যেতে পারে। বিল্লাল তার কাছে ক্ষমা চাইল। সোফায় বসে থাকা গম্ভীর পৌর চেহারায় ভাঁজ, তীব্র ভাঁজ। রাত 12টা বাজে। এখন তার বড় নাতির বিয়ে হবে। তার পরিবারের কারোর বিয়ে এমন অদ্ভুতভাবে হয়েছে কিনা মনে আসছে না। কি বিদেকিচ্ছির বিয়ে।
প্রথমে বউ পালালো, বর চলে গেল, এখন তারা আসছে, বিয়ে করবে। এই বিয়ে কি টিকবে আদৌ? এদিকে তার ছেলে আর ছেলের বউ বাহিরে দাঁড়িয়ে আছে। একজনের মুখ হাসি আসে, একজনের মুখ গোমরা, কারণ একটাই ছেলের বিয়ে হবে। একটু আগে অবশ্য ভিন্ন পরিস্থিতি ছিল। একটু আগে এক হাসছিল, আনন্দ নিয়ে ট্রফিতে ক্রিকেট দেখছিল, আফগানিস্তান ভার্সাস বাংলাদেশ খেলায় হাইলাইট। আরেকজন কাঁদছিল, কারণ ছেলের বউ পালিয়ে গেছে। এদের উপর ভরসা করা মানে বৃথা। আল সাহেব মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন, পাথরের মতো কঠিন সিদ্ধান্ত। নাতি বিয়ে করছে করুক, কিন্তু তিনিও তার দাদা, এত সহজে হাল উনি ছাড়বেন না। তার সিদ্ধান্ত নেওয়া শেষ। সিদ্ধান্ত নেবার পর তিনি বেশ সগর্বে হাসলেন। অভ্র অন্ডিলা আসতে সবার প্রশ্নের বানে জর্জরিত হতে হলো অন্ডিলাকে। অভ্র তখন হুঙ্কার ছেড়ে বলল, আগে বিয়ে হবে, তারপর সব প্রশ্নের উত্তর। সাবেরা মেয়ের দিকে তাকালো, কিন্তু অন্ডিলা মায়ের দিকে একবারও তাকালো না। হয়তো আজ এতটা হেনস্থা হতে হতো না, মা যদি একটু তার কথাটা শুনতো, এতটা জোর জবরদস্তি না করতো, তাহলে এত বৃষ্টি সিদ্ধান্তটা নিত না অন্ডিলা। সে একবারও অন্ডিলাকে বুঝতেও চায়নি। এখনো মহিলার ভাবমূর্তি অবিচল। কই একবার তো জড়িয়ে ধরতে পারতো, সে বলতে কি পারতো না? তুই কি কেঁদেছিস মা? না, সে করেনি। সে ওখানেই দাঁড়িয়ে রইল। রুগ্ন কাজী অবশেষে বিয়ে পড়ালো। 3 কবুলের মাধ্যমে অন্ডিলার সারা জীবনের জন্য মিশে গেল সৈয়দ মাহাবুল হক অভ্রের সাথে। হয়ে গেল বাকুই বাড়ির বউ। অভ্র পাশ থেকে ফিসফিসিয়ে বলল, বউ প্রস্তুত তো? অন্ডিলা হেসে বলল, প্রস্তুতি তুই নে। তোর জীবন যদি জিঙ্গালালা না করেছি, আমার নাম ঐন্দ্রিলা মজুমদার নয়। বাবু, তোমার নাম এমনিও ঐন্দ্রিলা মজুমদার নয়। তুমি এখন সৈয়দ মিসেস মাহবুবুল হক অভ্র। মরে যা। মুখ খিচিয়ে বলল অন্ডিলা। অভ্র হেসে বলল, মরে গেলে পা ছড়িয়ে কাঁদবি? স্বপ্নে। অভ্র হাসল। অবশেষে সে বিবাহিত। শুধু তাই নয়, তার পুতুল এখন শুধু তার। এর মাঝেই আওয়াল সাহেবের গম্ভীর স্বর কানে এলো, অভ্র, এদিকে শোনো, কথা আছে। অভ্র আওয়াল সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আওয়াল সাহেবের চোখ জোড়া শান্ত। অভ্র তখন দাদাজানের সাথে খুব বাজে ব্যবহার করেছিল। অন্ডিলা চলে যাওয়ায় মাথা নষ্ট হয়ে গেছিল, তাই বিনয়ী স্বরে বলল, দাদাজান, তখনকার কাজের জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা করবেন। অভ্রের অনুতাপকে মোটেই মূল্য দিলেন না আওয়াল সাহেব, বরং মেঘমণ্ড স্বরে বললেন, আমাদের চুক্তির কথা স্মরণ আছে তো তোমার অভ্র? হুট করে দাদার কথায় চমকে গেল অভ্র। বেমুর চেয়ে রইল কিছুটা সময়। দাদা তার চাহনি অগ্রাহ্য করে বলল, আমি চুক্তিটাকে ভাঙতে চাচ্ছি। দাদার এখনো কথায় অস্থির হলো অভ্র। উৎকণ্ঠিত স্বরে বলল, মানেটা কি? চাইলেই? আমি তো চুক্তির শর্ত পূরণ করেছি, আমি বিয়ে করেছি। তাতে কি? তোমার কি মনে হয় তোমার এই ছেলে মানুষই আমি মেনে নেব? এই বিয়ে ভবিষ্যতে কি? অভ্র কিছু বলতে গেলে দাদা খুব ঠান্ডা স্বরে বলল, যদি 1 বছরের মাথায় আমাকে তুমি প্রমাণ করে দিতে পারো তোমাদের বিয়ের ভিত্তি আছে, তাহলে আমি তোমাদের চুক্তি অনুযায়ী তোমাকে 50 লক্ষ টাকা দিব। দাদার শর্ত অচিরেই ভালোবাসার নাটক ফুঁড়ে শীতল যুদ্ধের আবহ তৈরি করল দাদাপট্টের মাঝে। অভ্রের চোয়াল শক্ত হলো, ক্রোধ গিলে বলল, আপনি আপনার কথা পাল্টাতে পারেন না দাদাজান। টাকাটা আমার জন্য কতটা জরুরি আপনি জানেন। সব জেনে শুনে আপনি আমাকে ঠকাবেন? আওয়াল সাহেবের পৌড় ঠোঁটে কৌতুক মিশ্রিত হাসি উন্মোচিত হলো। খুব শীতল স্বরে বললেন, ঠকিয়েছো তুমি আমাকে। কি ভেবেছিলে এই মেয়েটা তোমার পছন্দের? একে অপরকে খুব ভালোবাসো তোমরা। আমিও সেটাই ভেবেছি। তোমাদের একে অপরের প্রতি আচরণ দেখে আমি ভেবেছিলাম, যাক, আমার নাতি শুধু সত্যের জন্য বিয়ে করছে না, নাতির খুশিতেই খুশি হয়েছি। কিন্তু তুমি আমার চোখে ধুলো দিয়েছ। মেয়েটা তোমাকে ভালোবাসে না, যার ফলাফল ছিল আজকের ঘটনা। সে তোমাকে পছন্দ অবধি করে না। আর তুমি তাকে যে টাকার জন্য বিয়ে করনি, সেটার গ্যারান্টি কি তুমি আমার টাকা পাওয়ার জন্য এমন একটা নাটক করতে পারো? তোমাদের বিয়ের কোনো ভবিষ্যতে অন্ত আমি দেখছি না। দেখা যাবে আমি টাকা দেব, তুমি 2 মাসের মধ্যে এই বিয়ে ভেঙে দিবে। তোমার কি ভরসা? শোনো অভ্র, আমার টাকা, আমার পরিশ্রম, ঘামের ফসল। তোমার নাটকের জন্য সেটা আমি তোমাকে দিব না। আওয়াল সাহেব একটু থামলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, এত নাটকের প্রয়োজন ছিল না অভ্র। তোমার নিজস্ব পছন্দ ছিল না যখন আমাকে বলতে, আমি তোমার জন্য
ভালো মেয়ে খুঁজতাম। অন্তত নাটকের বিয়ে তোমাকে করতে হতো না। দাদাজান, আপনি ভুল ভাবছেন। ঐন্দ্রিলাকে আমি টাকার জন্য বিয়ে করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি এখন বিয়ে করার পক্ষপাতী ছিলাম না। আমার ব্যবসাটা স্টার্টিং পয়েন্টে আমি সময় নিতে চেয়েছিলাম। তবে আমি যখনই বিয়ে করতাম ঐন্দ্রিলাকেই করতাম, কারণ আমার জীবনে আমি অন্য কাউকে ভাবতেও পারি না। হ্যাঁ, মানছি আমার টাকা দরকার ছিল, তাই তো আমি আপনার থেকে চেয়েছি। আপনি আমাকে বিয়ের শর্ত দিয়েছিলেন। আপনি বলেছিলেন আমি যদি বিয়ে করি তাহলে আপনি আমার ব্যবসায় ইনভেস্ট করতে টাকা দিবেন। বিয়ে হয়েছে, এখন আপনি শর্ত বদলাতে পারেন না। আর প্রমাণ করার প্রশ্ন কোত্থেকে আসছে? যেখানে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, এখানে দ্বিতীয় কথা আসবে কেন? অধৈর্য হয়ে বলল অভ্র। আউল সাহেবের স্বর আরও গম্ভীর হলো। আমি কি বাচ্চা মানুষ? তোমার মতো মানুষ চড়াই আমি। আমার চুল এভাবে পাকেনি। তুমি চিৎকার করে বললে তো সত্য বদলাবে না অভ্র। আসল কথা, ওই নীলা তোমাকে পছন্দ করে না। তোমাদের বিয়ে একটা তাসের ঘর, যা ভেঙে যেত একটা দমকা হাওয়ায় যথেষ্ট। আর যদি আমার নজর অভিজ্ঞতা ভুল না হয়, তাহলে আমাকে ভুল প্রমাণ করো। 1 বছরের মাঝেই দেখিয়ে দাও তোমরা সুখী দম্পতি। তোমাদের একটা সংসার হওয়া সম্ভব, যেখানে ভালোবাসা থাকবে, ভবিষ্যৎ থাকবে, বড় পৃথিবীতে তোমাদের নিজস্ব পৃথিবী, যেখানে তোমরা একে অপরকে বুঝবে, একে অপরের হাল ধরবে, ভুল করবে, শিখবে, তারপর হাতে হাত রেখে জীবন পার করবে। আফসোস, এমন কিছুই হবে না। আরে, যে মেয়ে তোমাকে ভালোই বাসে না, তাকে নিয়ে তুমি ভবিষ্যতে কি করে কাটাবে? তাই আমার সত্য আমি পাল্টাবো। তুমি রাজি না হলেও আমার জন্য ভালো। আমি টাকাগুলো বেঁচে যাবে। অভ্রের মুখখানা রাগে রক্তিম হয়ে যাচ্ছে। দাদার এমন আচরণ তার অসহ্য লাগছে। প্রবীণ মানুষটির গিটে গিটে বদবুদ্ধি। ইচ্ছাকৃতভাবে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর ফন্দি। সে আসলে মেনেই নিতে পারছে না অভ্র তার মতের বিরুদ্ধে বিয়ে করেছে। তার পছন্দের মেয়েদের ছেড়ে অভ্র নিজের মর্জি চালিয়েছে। আউল সাহেব স্বভাবগত কারণে অতিরিক্ত দম্ভে পরিপূর্ণ, আত্মজেদী এবং কন্ট্রোল ফ্রিক। তিনি অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে চান সবার জীবন। বড় ছেলে এবং ছেলের বউ তার ইশারায় চলে। ইদ্রিস সাহেব এতটাই তার আদেশ মেনে চলে যে অভ্রের মনে হয় মানুষটা বাথরুমে গেলেও বাবার অনুমতি নেবে। কিন্তু অভ্র ব্যতিক্রম। আউল সাহেবের সকল স্বভাব তার মাঝে আছে। অতিরিক্ত জেদি, দাম্ভিক এবং কন্ট্রোল ফ্রিক। নিজের স্বার্থের ব্যাপারে সে সচেতন, ফলে নিজের জীবন অন্য কারো ছড়ি ঘুরানো অতীব অপছন্দ অভ্রের। তাই তো সে চলে নিজের মর্জিতে, বেপরোয়া সে জীবনের প্রতি। এই কারণে পাশ করার পরও সে চাকরি না করার সিদ্ধান্ত নেয়, নিজের ব্যবসা শুরু করে। এখন সে ব্যবসাকে বাড়াতে চায় সে। তাই তো দাদার নিকট টাকা চাওয়া আর এই চতুর খেকশিয়ালের মতো মানুষটিকে তাকে টোপের পর টোপ দিয়ে যাচ্ছে। রাগে পা রিরি করছে অভ্রের, চোয়াল শক্ত হয়ে আছে। শানিত স্বরে বলল, আপনি আসলে মানতে পারছেন না আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। আজও আমি আপনার অবাধ্য হয়েছি। এতটা সহজে আপনার শর্ত পূরণ করে ফেলেছি। আপনার আত্মসম্মানের দেয়ালে আঘাত লেগেছে। দম্ভ সত্তার এমন আঘাত আপনি সইতে পারছেন না। আউল সাহেব হাসলেন। মৃদু কাঁপল প্রবীণ দেহ। লাঠিটা শক্ত করে ধরে বললেন, আমার আত্মসম্মান এত নগণ্য নয়। হ্যাঁ, ওই নীলাকে আমার পছন্দ নয়, কিন্তু আমি তাকে মেনে নিয়েছি, যেহেতু সে আমার নাতবউ। কিন্তু কতদিন সে আমার পরিবার থাকে সেটাও তো আমার দেখার বিষয়। আমার বয়স হয়েছে, আমি চাই আমার পরিবারটি যেন পাকাপোক্ত থাকে। ছেলে, বউ, নাতি, নাতবউ, পৈপুত্র, এগুলো এই বয়সেই সবার কাম্য। আমিও তো ব্যতিক্রম নই। এজন্যই তোমার বিয়ে জেদ করছি। কিন্তু সেই বিয়ে যদি মূল্য না থাকে, তাহলে আমার জেদের কি মূল্য? তাই বলছি, তুমি সংসার করো। 1 বছরের মাথায় একটা পপুত্রের মুখ দেখাও। আমি টাকা দিয়ে দেব তোমাকে। টাকা নিয়ে তো কবরে যাব না। বেশ, চেক রেডি রাখেন। 1 বছর পর কথা হবে। আমার বউ শুধু আমাকে ভালোবাসবে না, আমাদের বাচ্চাও হবে। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল সে। এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে হচ্ছে না, ফলে গটগট করে বেরিয়ে গেল সে। আউল সাহেবের ঠোঁটের হাসি প্রশস্ত হলো। তার পরিকল্পনার প্রথম ধাপ সফল। নিজের ঘরের খাটের উপর বসে আছে অন্ডিলা। সামনে একটা খোলা ট্রলি ব্যাগ। জামা কাপড় গুছিয়ে নিচ্ছে সে। আজ থেকে অন্য বাড়ি, অন্য ঘরে তাকে থাকতে হবে। নিজের ঘরে চোখ বোলালো অন্ডিলা। কত শত স্মৃতি, কত শত মুহূর্ত, কান্না হাসির রাগের। আজ থেকে সেই স্মৃতিগুলো থাকবে, তবে অন্ডিলা থাকবে না।
মানুষ বলে বিয়ের পর নাকি নিজের ঘর বাড়িয়ে নিজের থাকে না। মেয়েদের জীবনের নিয়তি এমন, বিয়ের পর তাদের সবকিছু শ্বশুর বাড়ি। অন্ডিলা জানালে দিয়ে তাকালো অভ্রের ঘরের দিকে। আচ্ছা, ওই ঘরটা কি কখনো নিজের হবে? ওই বাড়ি তো সে নিজের মর্জি দেখাতে পারবে। তার মন খারাপ হলে বাবা আইসক্রিম নিয়ে আসতো, ঘরে ভাঙচুর করলে মা কিছু বলতো না। প্রতি মাসে সে ভাঙ্গন তহবিলে টাকা রাখতো, চামচটাও তার ধুয়ে খেতে হয়নি কখনো। ছোটবেলা থেকে নীলাদ্রি এবং অন্ডিলার মাঝে ভালোবাসার দাড়িপাল্লাটা অন্ডিলার ভারী ছিল। মাঝে মাঝে তো সে নীলাদ্রিকে বলতো, ভাইয়া আমার মনে হয় তোকে ময়লার ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে। সিনেমায় দেখায় না, স্বামী স্ত্রী বাচ্চা হয় না বলে বাচ্চারা রাস্তা থেকে নিয়ে আসে, তারপর তাদের কোল আলো করে রাজপুত্র আসে। আমার মনে হয় রাস্তার ছেলেটা তুই। আর নীলাদ্রি কেঁদে ভাসাতো, ছবি এনে মুখের সামনে এনে বলতো, আমি মোটেই রাস্তার ছেলে নই, এই যে প্রমাণ, আমি হসপিটালেই হয়েছি। অনিলা তখন নির্লিপ্তভাবে বলতো, তাহলে মনে হয় তোকে হসপিটাল থেকে তুলে এনেছে। তারপর নীলাদ্রির কান্না আরো বাড়তো। কথাগুলো ভাবতেই হেসে উঠল অন্ডিলা। এর মাঝেই কড়া পড়ল দরজায়। সাবেরা থমথমে স্বরে বলল, আমি। মায়ের স্বর শুনতে জড়সড় হয়ে বসলো অন্ডিলা। বাসায় ফিরে আসার পর থেকে মায়ের সাথে কোনো কথা হয়নি সে। এখন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। একটু পর অভ্রের সাথে ওই বাড়ি চলে যেতে হবে তাদের। সাবেরা ভেতরে প্রবেশ করলেন, বসলেন মেয়ের পাশে। নিস্তব্ধতা ভর করলো ঘরে। অন্ডিলা তার মতো গোছগাছ করছে। সাবেরা বসে রইল, কোনো কথা বলল না। অন্ডিলা সব জামা কাপড় গুছিয়ে ফেললো, লাগেজ আটকে বলল, আমার গোছানো শেষ। মায়ের এমন শান্ত আচরণে অভিমানের পারদ গাঢ় হলো। একটিবার জিজ্ঞেস করা যেত না, তুমি কেন কাজটা করেছো? ছকবার শুধানো যেত না? বিয়ের পর তোমার কেমন লাগছে? মন কি ভালো আছে? না, তার মা কোনো কিছু শুধালো না। অনিলা ভেবেছিল মা হয়তো নিজের ভুল বুঝতে পারবে, মেয়েকেও বকবে তার ভুলের জন্য, তারপর জড়িয়ে ধরবে, কিন্তু এমন কিছু হলো না। অনিলা যখন লাগেজটা টেনে বেরিয়ে যেতে নিল, তখন সাবেরা ধীর স্বরে বলল, এই বাড়িটা তোমার ছিল, তোমার আছে। বিয়ে হয়ে গেছে বলে মেয়েদের বাড়িতে অধিকার থাকে, এসব বুলশিট মনে রাখার দরকার নেই। কখনো কোনো সমস্যা হলে এই বাড়িতে চলে আসবে। এসে কি হবে, শুধু থাকার স্থান। শান্ত স্বরে কথাটি বলল অনিলা। সাবেরা কপাল কুঁচকাল, গম্ভীর স্বরে বলল, এটা তোমার বাড়ি, এসে কি হবে মানে? বিয়ের আগেও তো আমার বাড়ি ছিল। কতবার নিজের মনের কথা বলতে চেয়েছি, নিজের পছন্দ অপছন্দ জাহির করতে চেয়েছি, কই তখন তো কেউ শোনেনি। এখন তো বিয়েই হয়ে গেছে, এখন কি তার শোনা হবে? চিন্তা করো না, আমার সমস্যা হবে না। আমি খুব গুছিয়ে সংসার করব, দেখো। বলেই মিলান হাসল সে। সাবেরা অপরাধী চোখে তাকিয়ে রইল। মেয়েটা কখনোই তার মাকে বুঝবে না। রাত 2টো নাগাদ বধূর গৃহ প্রবেশ হলো। বধূবরণ করলেন কানন। অভ্রের পরিবার 51বর্তী পরিবার নয়, কিন্তু এখন তো 51বর্তী পরিবার থেকে কম নাই। বিয়ে উপলক্ষে অভ্রের 3 খালা চাচারা সবাই এসেছে, শুধু অভ্রের আপন ছোট ভাই আসতে পারেনি। লাস্ট সময় তার ফ্লাইট ক্যান্সেল হয়েছে। হন্ডিলার বরণ পর্ব শেষ হতেই খালারা ঘিরে ধরল। তারা অত্যন্ত আন্তরিক, না একটু বেশি আন্তরিক। যে বউ পালিয়ে গিয়েছিল সে বউকে নিয়ে এতটা হুল্লোড় কে করে জানা নেই হন্ডিলার। এক খালা তো শুধিয়েই বসলো, আচ্ছা বউ, তুই ভারী শাড়ি নিয়ে কি করে পালালি? জানলা থেকে নামতে কষ্ট হয়নি? উষ্টা খাইলে দাঁত ভেঙে যাইতো তো। আমি জানালা দিয়ে পালাইনি। অনিলার বিব্রত উত্তরের সাপেক্ষে তাদের কৌতূহল বাড়ল। আরেকজন অবাক নয়নে শুধালো, তাইলে পালাইলি কেমনে? মানে হকগোলের সামনে দিয়া মেন গেট দিয়া বাইর হইছস? অনিলা কি উত্তর দিবে জানা নেই। এর মাঝে কানন সব খালাদের ধমক দিল। নিজ হাতে বউকে নিয়ে গেলেন অভ্রের ঘরে। মিষ্টি করে বললেন, তোমার লাগেজ রাখা ভেতরে, তুমি রেস্ট করো কেমন? কত ধকল গেল আজকে। অনিলা জোর করে হাসল। মহিলা চলে যেতে সে একবার ঘরের দিকে তাকালো। কি সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। খাটে লাল গোলাপ দিয়ে লাভ বানানো হয়েছে। দীর্ঘশ্বাস ফেললো অনিলা। জীবনটা খুব দ্রুত বদলে যাচ্ছে। ঠিক তখনই দরজা ঠেলে প্রবেশ করলো অভ্র। অনিলা তার দিকে তাকাতেই ফিসেল হেসে বলল, বাবু, বরের আদর পাওয়ার জন্য রেডি তো? অভ্রের এমন উৎকট কথাবার্তায় অভ্যস্ত অনিলা। এসব কিছুর একটা উদ্দেশ্য, সেটা হলো অনিলার অস্থিমজ্জায় স্ফুলিঙ্গের সঞ্চালন। অনিলাকে রাগাতে যেন পৈশাচিক আনন্দ পায় সে। তার মুখের ভঙ্গিমাতে স্পষ্ট সে আনন্দের ঝলক নজরে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল অনিলা। মনটা ছিমিয়ে আসছে, শরীরটাও জানান দিচ্ছে সে ক্লান্ত। ভারী শাড়ি, গয়না আর এই মুখের উপর বস্তা ভরা মেকআপ।
উপরন্ত সন্ধ্যা থেকে রাত অবধি ঘটা ঘটনা সব মিলিয়ে শরীরটা ঝিমঝিম করছে। এখন এই বিশ্রী ভারী শাড়িটা খুলে ফেলতে পারলেই শান্তি। ফলে নির্লিপ্ত স্বরে বলল, ফাজলামি বাদ দে অভ্র, আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো। অত্যধিক শান্ত বিকারহীন স্বর অন্ডিলা। অভ্র কিছু সময় চেয়ে রইল। ঘরময় নিস্তব্ধতা। অনিলা তাকের দিকে আর তাকালো না। এত সময় নেই, তার নিজের লাগেজটা খুলতেই যাবে। ঠিক সেই সময় খপ করে হাতটা ধরল অভ্র। হ্যাঁচকা টানে নিজের সন্নিকটে নিয়ে এলো। তাদের মাঝে দূরত্ব নেই বললেই চলে। অনিলা চমকালো, থমকালো, বিস্মিত নয়নে চাইতেই অভ্রের নিশাতুর নয়ন পরিলক্ষিত হলো। সাংঘাতিক সেই দৃষ্টি। কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নিজেকে বাঁধন থেকে ছাড়াতে চাইল অন্ডিলা, কিন্তু এই 90 কেজির সারের জোরের সাথে পারল না। অভ্রের এমন উদ্ভট আচরণে ধরফর করছে বুক। অনিলা জড়সড়ে বলল, ছাড় অভ্র, ভালো লাগছে না। ছাড়াছাড়ি হবে না ঐন্দ্রী, ভুলে যাস না তুই আমার স্ত্রী। শুধু শরীর নয়, পুরো উপর তোর আমার অধিকার। কোনো ছাগলই হবে যে অধিকার থাকতেও সেটা কাজে লাগায় না। আমি সেই ছাগল নই। অভ্রের কণ্ঠ শীতল। তার মুখে সেই ফিচেল হাসিটা মিলিয়ে গেছে। চাহনি বদলে গেছে, এক অপরিচিত চাহনি। এতকাল অভ্রকে চিনত পাশের বাড়ির অভ্র ছেলে হিসেবে, যে তাকে জ্বালাতন করে। অনিলার 25 বছরের জীবনের একমাত্র শত্রু এই ছেলেটি। অথচ আজ সব বদলে গেছে। সে এখন তার স্বামী। শত্রু অভ্রকে পড়ার ক্ষমতা থাকলেও এই স্বামী অভ্রকে পড়তে পারল না। একটা চিন্তার রেশ ধরে উকি দিল হাজারো প্রশ্ন। অনিলা যখন চিন্তার ভিড়ে অস্থির, ঠিক সেই মুহূর্তে অভ্র তাকে কোলে তুলে নিল। অনিলার বিস্ফোরিত নয়ন তাকে দেখল। অভ্র তার বিস্মিত হতবাক নয়নকে 2 পয়সার দাম দিল না। হাঁটা শুরু করলো ফুলসজ্জিত খাটের দিকে। অনিলা এবার ভড়কালো, মাথা খারাপ হয়ে গেছে তোর? কি করছিস? যা বাসরাতে স্বামী স্ত্রী করে। নিশ্চয়ই আমি তোকে এখানে পুতুলের মতো বসায় রাখার জন্য বিয়ে করি নাই। অভ্রের কণ্ঠ যেন অপরিচিত লাগলো অন্ডিলার। ফলে বিশ্রী অস্থিরতায় ছটফট করতে লাগলো সে। কিন্তু তার ছটফটানিকে উপেক্ষা করলো অভ্র। অন্ডিলাকে একরকম ছুঁড়ে মারল যেন খাটে। তারপর তার উপর ভর দিয়ে ঝুঁকল। ভারী শরীরটা মিশিয়ে ফেললো পাতলা তনু। ফুলের কারুকার্য একেবারে এলোমেলো হয়ে গেল। বিক্ষিপ্ত হলো অন্ডিলার চিন্তাগুলো। বেমুড় হয়ে গেল মস্তিষ্ক। হুট করেই মস্তিষ্ক বলল, এটাই তো ছিল ভবিতব্য। সে তোমার স্বামী, ঘনিষ্ঠ তো সে হবেই। অনিলা তার ছটফটানি থামিয়ে দিল। ক্ষান্ত হয়ে গেল মন শহরের কালবৈশাখী। শ্রান্ত শরীরটা ছেড়ে দিল। অভ্রতার কাছে এলো, সে নির্বিকার রইল। অভ্রতার কাছে আসতেই সে নিস্তেজ হয়ে গেল। মুখখানা ফিরিয়ে নিল। অভ্র থামল, দেখল গাঢ় নয়নে। আপাত দৃষ্টিতে সবার মনে হতে পারে অনিলা তার প্রতিবাদ বিদ্রোহ সব থামিয়ে দিয়েছে। কিন্তু অভ্র বুঝল মেয়েটা তার হৃদয় প্রকোষ্ঠে তুলেছে অবেধ্য দেওয়াল। অভ্র হাসল। পর মুহূর্তে উঠে গেল সে। অনিলা উপর থেকে ভারী শরীরটা সরে যাওয়াতে অবাক হলো সে। চোখ ফিরে তাকাতেই দেখল অভ্র তার আলমারির কাছে চলে গেছে। একটা নীল টি শার্ট আর শর্টস বের করে চলে গেল সে বাথরুমে। অতঃপর শাওরের তীব্র শব্দ কানে এলো। অনিলা বিমূঢ় শুয়ে রইল। ছেলেটা কি চায়? এমন বেপরোয়া আচরণ কেন? মিনিট 20 বাদে বের হলো অভ্র। ভেজা চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে শ্যাম মুখে। টাওয়ালটা ছুঁড়ে মারলো অন্ডিলার দিকে। অন্ডিলা হতবাক তাকিয়ে আছে। রাগে স্বরে বলল, কি? ছড়িয়ে দে বলে নির্বিকার চিত্তে বিছানার কাছে চলে এলো সে। বিনা ভনিতায় হিংস্র জীবের মতো ফিরে ছিঁড়ে ফানা ফানা করে ফেললো বিছানার সব সাজসজ্জা। অতপর সেই উচ্ছেদ ফুলগুলো স্তূপ করে ফেলে দিল ঘরের কোণে। অনিলা হা করে তাকিয়ে রইল উম্মাদ ছেলেটির কাণ্ড কারখানায়। অভ্রের মুখে ছড়িয়ে আছে বিরক্তি। অনিলার দিকে তাকিয়ে বলল, আমি ওই মুভি সিনেমার মতো ঢং পারি না। আমার ঘাট ছাড়া ঘুম হয় না। আমি বাম পাশে ঘুমাই। এখন তুই বুঝে না তুই কি করবি? বলে ধরম করে শুয়ে পড়ল অভ্র। বিকট শব্দ হলো। অনিলা অবাক হলো খাটের মজবুতি দেখে। এত বিশালাকায় লোকটা এভাবে ধরম করে শুলেও কিছুই হলো না খাটের। অনিলা রাগ হচ্ছে এই উম্মাদ সুলভ কাছে। ফলে ক্রোধিত স্বরে শুধালো, এমন পাগলামি করছিস কেন? আমার রাগ নির্জীব বস্তুর ওপর ঝাড়ছিস। কে বলেছে আমি রেগে আছি? মুখখানা ফিরিয়ে নির্লিপ্ত স্বরে শুধালো অভ্র। অনিলা থতমেত খেল। অভ্র তার উত্তর অপেক্ষা না করে বলল, আমি আমার ঘরের এভাবেই থাকি। এমন উচ্ছৃঙ্খল, এমনই জানোয়ারের সুলভ আমার আচরণ। আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। তুই আমার স্ত্রী ঐন্দ্রী। আমাকে এখন একটু চিনতে শেখ। এই জানোয়ারের সাথেই তোকে থাকতে হবে চিরকাল। তোর কি ধারণা আমি আরো গভীরে যেতে পারিনি বলে, কাছাকাছি যেতে পারিনি বলে এমন আচরণ করছি? শোন, আমি না এত পারফেক্ট না। আমার কিছু নিজস্ব নৈতিকতা আছে, রুলস আছে। আমার স্পর্শে যদি আমার বউ লজ্জাই না পায়, তবে পুরুষ হিসেবে আমি ব্যর্থ। যেদিন আমার স্পর্শে তোর হৃদয় কাঁপবে, সেদিন আমি তোর থেকে আমার অধিকার আদায় করে নিব।
বলেই কোলবালিশটা জড়িয়ে চোখ বুজে ফেলল অভ্র। অনিলা দাঁড়িয়ে রইল বিমর। না, সে ভুল, এই পুরুষকে বোঝার ক্ষমতা তার নেই, কোনো কালেই ছিল না। নিগুড় রাত, গাঢ় ঘুমে তলিয়ে আছে অনিলা। হুট করে অনুভব হলো একটা পাথরের বস্তা গলার কাছে ধপ এসে পড়ল। তার পেটের উপরও একটা পাথরের বস্তা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। এই বুঝি পড়ে যাবে সে। কিন্তু সে তো ঘুমিয়েছিল অভ্রের ঘরে। অভ্র কি তাকে মেরে ফেলার জন্য তাকে পাথর চাপা দিয়েছে? চিন্তাটা মস্তিষ্কের কোষে জাগ্রত হতেই তড়িৎ গতিতে চোখ মেলল অনিলা। ঘর অন্ধকার, আশপাশটা দেখতে অনুভূত হলো সে অভ্রের ঘরেই কাছে। মস্তিষ্ক একটু জাগ্রত হতেই অনুভব করলো সে হাত পা নাড়াতে পারছে না। অস্থির হলো চিত্ত। পর মুহূর্তেই নিজেকে শান্ত করলো যখন বোধ হলো তার উপরে কোনো পাথরের বস্তা না, এগুলো অভ্রের হাত পা। একটা মানুষ এত বাজেভাবে কি করে ঘুমাতে পারে? অভ্রের হাত তার গলার উপর, পা পেটের উপর। অনিলার দম আটকে আসার জোগাড় হলো। হালকা শরীরের সকল শক্তি পুঞ্জীভূত করে ধাক্কা দিল সে অভ্রকে। কিন্তু সে সরার বদলে নড়ে আরো সন্নিকটে চলে এলো। মুখ গুজলো অনিলার ঘাড়ে। শরীরের সমস্ত ভার অনিলার উপর। অনিলা ধাক্কাধাক্কি করলো, কাজ দিল না। অভ্রের কোল বালিশ অবহেলায় পড়ে আছে মেঝেতে, আর সে ঘুমিয়েছে অনিলার উপর। অবশেষে ক্লান্ত হয়ে পড়ল সে, শরীর ছেড়ে দিল, তলিয়ে পড়ল গভীর ঘুমে। অনিলার সারা শরীরে ব্যথা। ঘুম ভাঙল খুব দেরিতে। পাথরটা এখনো ঘুমে। সারাটা রাত অনিলার উপর এভাবে বেঘরে ঘুমিয়েছে এই মানব। আর সহ্য হচ্ছে না, ফলে নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল সে অভ্রকে। ধাক্কাটা এবার কাছে দিল, গড়িয়ে পড়ে গেল অভ্র। ফলে ঘুম ভেঙে গেল। বিমর দৃষ্টিতে বোঝার চেষ্টা করলো পৃথিবীকে। অনিলা কপিত স্বরে বলল, আর একবার এমন করলে দেখিস কি করি। বলে উঠে গেল সে। অভ্র হতবাক নয়নে তাকিয়ে রইল। বুঝতে পারল না হলোটা কি। নতুন বউ এত দেরি করে উঠেছে, ব্যাপারটি বেশ আলোড়ন তৈরি করলো। উপর থেকে অনিলার পা ফেলতেও যেন কষ্ট হচ্ছিল। 90 কেজি ওজনের একটা পাথর যদি নিজের সব ভার ছেড়ে তার উপর ঘুমায়, এ ছোট দেহ কি সইতে পারে? কিন্তু ব্যাপারটা অন্যভাবেই নিল অভ্রের তিন খালা। একজন তো খাবার টেবিলেই বলে উঠল, কাল রাত কি খুব ধকল গেছে বউ? খেতে খেতে বিষম খেলো অনিলা। নাকে মুখে উঠল খাবার। তাড়াতাড়ি পানি খেলো সে। তত সময় নিচে এলো অভ্র, চেয়ার টেনে বসলো। অনিলা তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। এর মাঝে আরেক খালা বলে উঠলেন, তা বউ, বাচ্চার মুখ দেখাবা কবে? ভদ্রমহিলার কথা শুনে জমে গেল অনিলা। কি উত্তর নেওয়া উচিত তার জানা নেই। নতুন বউদের মতো লজ্জা পেয়ে মাথা নত করার কথা অভ্যাস নেই, তাই সে ফেল করে চেয়ে রইল খালার দিকে। ঠিক তখন পাশ থেকে অভ্র মুখে খাবার পুড়ে বলল, এটা কি ফুড পান্ডা খালা? অর্ডার দিলাম আর 8 ঘন্টা ডেলিভারি। সময় লাগে এসবে, চিন্তা করো না। অর্ডার দিয়েছি, 11 মাসে কোনো না কোনো নিউজ পাই যাবা। অকপটে খাবার ঘর ভর্তি লোকের সামনে উত্তর দিল অভ্র। অনিলা মনে মনে বলল,